সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে বরাবরের মতো রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, বিশ্ব সংযোগের দর্শক এবং আমার পক্ষ থেকে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শকদেরও শুভেচ্ছা। আপনি ভালো করে জানেন যে মধ্যপ্রাচ্যে একটা টেনশন চলছে। আপনার সবচেয়ে বড় একটা আপনার ফ্লিট পাঠানো হয়েছে সেখানে আব্রাহাম। তারপরে হচ্ছে কিছু উত্তেজনা আমরা দেখলাম গতকাল। সেটা হচ্ছে হরমুজ প্রণালীতে একটি মার্কিন পতাকাবাহী ট্যাঙ্কারকে ধাওয়া করেছে ইরানি স্পিডবোটের যে সেনাবাহিনী ছিল, নৌবাহিনী বলা যেতে পারে। যুক্তরাষ্ট্র দাবি করতেছে তারা ইরানে একটি ড্রোন ভূপাতিত করেছে। এর মাঝখানে আবার টার্কিতে একটা বৈঠক হতে চলেছে আগামী শুক্রবার। এই যে এখন পুরো ব্যাপারটা, আপনি কি মনে করেন যে সংঘাতটা অনিবার্য, নাকি একটা সুফল আমরা শুক্রবার পর্যন্ত পেতে পারি, শুক্রবারের পরে? আসলে বিষয়টা হলো, আমরা মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ আসন্ন ইরানের সাথে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওই দুষ্ট দেশটি মিলে এরা এই চেষ্টা করে যাচ্ছে, এবং এই যুদ্ধ আসন্ন হতেই হবে, কারণ এটা না হলে এই সমস্যাটার কোনো আগামাথা বোঝা যাবে না। তো ইরানকে চাপে রাখার জন্য একদিকে আলোচনা, আবার আরেকদিকে অস্ত্র সরবরাহ কিন্তু প্রতিদিন ওই সাগর এবং ইরানকে ঘিরে বাড়ছে। তো গতকাল যে ঘটনাটা ঘটেছে, যে একটি তেলবাহী ট্যাঙ্কার যাচ্ছিল, তো মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি ওটা আন্তর্জাতিক জলসীমা ছিল, স্টেনা ইম্পেরেটিভ। তো ওটাকে ইরানি স্পিডবোটগুলো ধাওয়া করে, এবং পরে মার্কিন একটি ডেস্ট্রয়ার আবার এগিয়ে এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। তো ইরানিরা দাবি করছে যে এটা তাদের বৈধ, যে তাদের জলসীমায় ঢুকে গেছিল, এই জন্য তারা এটা করে গেছে, এবং বড় কোনো সংঘাত ছাড়াই আসলে এটা সম্পন্ন হয়েছে। তো এটা ওই জায়গাটা কিন্তু নিয়মিত এই ঘটনা ঘটে। ইরানি কোনো জাহাজ যদি অন্য জায়গায় আটক হয়, এখান থেকে ইরানিরা একটা ওই দেশের জাহাজ আটক করে, এবং ওই হরমুজ রুটটা তো খুব ন্যারো জায়গা, ওইখানে যারাই আসে তাদেরকে ওইভাবেই তারা ট্রিট করে, এবং খুবই গুরুত্বপূর্ণ জায়গা। সারা বিশ্বের প্রায় 20% তেল এখান থেকে, 20% তেল হলেও কিন্তু এটার সাপ্লাইটা এমন যে এইটা বন্ধ হলে বিশ্বের জ্বালানির সরবরাহ একদম অনিশ্চিত। আর তারপরে কালকে আবার আরেকটা ঘটনা ঘটছে, যে এই আপনার ওইখান দিয়ে ইরানি একটা, যে ওরা কি বলে, ওদের যে শাহেদ 139 ড্রোন, ওইটা টহল দিচ্ছিল, এবং মার্কিন বিমানবাহী জাহাজ ছিল ওইদিকে কাছাকাছি, আব্রাহাম লিঙ্কন। তো ওইটা থেকে একটা F-35 এসে আবার ওইটাকে গুলি করে ভূপাতিত করে। তো মার্কিনীদের দাবি যে এটা আমাদের উপরে চলে আসতেছিল, আমরা সিগন্যাল দেওয়ার পরও থামেনি। আর ইরানিরাও পাল্টা দাবি করেছে এইটা আমাদের বৈধ নজরদারির অংশ, এবং আমরা এটা করবই। এবং ওই একটাকে ফালানোর পর কিন্তু ইরানিরা দাবি করেছে তারা আরো একটিকে ওইখানে পাঠিয়েছিল। তো যাক, এ নিয়ে আর নতুন করে কিছু পাওয়া যায়নি, কিন্তু এই ঘটনাটা এমন এক সময় ঘটলো যে পরদিন আলোচনা চলবে আগামীকাল, আর এইদিকে দুই পক্ষের ধাওয়া পাল্টা, এবং এর প্রভাব পড়েছে কিন্তু তেলের বাজারে কিন্তু পড়েছে। হঠাৎ করেই $1 চেয়েও কিছু বেশি ব্যারেল প্রতি দাম বেড়ে যায়, এবং এইটা আসলে আমেরিকানদেরও একটা কৌশল, ইরানিদেরও একটা কৌশল আমরা মনে করতে পারি। আমেরিকানরা F-35 দিয়ে ইরানিদের একটু হুমকি দিল, আবার ইরানিরাও পাল্টা ড্রোন দিয়ে একটার পর একটা, গানবোট দিয়ে। এইটা একটা কূটনৈতিক অচল অবস্থার জায়গায়, এবং মার্কিনীরা এখানে খারাপ কিছু ঘটার তারা বারবার ইঙ্গিত দিচ্ছেন, আর ইরানিরাও বলছেন যে তাদের কিন্তু ট্রিগারে হাত আছে। সো মানে কেউ কিছু করে যে পার পেয়ে যাবে কোনো পক্ষই, সেটা আশা করা যায় না। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, আমি বরাবর দেখি যে আমেরিকার মধ্যপ্রাচ্যে যে বন্ধু রাষ্ট্রগুলো আছে, আপনি বলেন কাতার বলেন, সৌদি আরব বলেন, জর্ডান বলেন, এরা কিন্তু এবারে ইরানের পক্ষ না নিলেও তারা পরিষ্কার বলে দিচ্ছে যে তাদের স্থল, আকাশ, জল কোনোটাই মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করতে পারবে না ইরানের উপরে যদি হামলা করে। তো এরা যে ভুলটা পাল্টালো, এটা কি ইরানের ভয়ে, নাকি এরা বুঝতে পেরেছে এতদিন পর যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কাছে একটা মরীচিকা ছাড়া আর কিছুই না? না, এইটা তো তারা বুঝে, কিন্তু বুঝেও তারা ঠিক মতো পদক্ষেপ নিতে পারে না, কারণ তাদের ক্ষমতার কেন্দ্রবিন্দু তো মার্কিনীদের উপর ভর করে তারা এই দেশগুলোকে শাসন করছে, তারা ওখানে রাজতন্ত্র চালু রেখেছে। এবং এইখানে কিন্তু আপনি দেখবেন আরব বসন্তের সময় এই আরবের সব দেশগুলোতেই কিন্তু জনগণ সরকার বিরোধী বিক্ষোভ করেছে, এবং প্রচুর হতাহতের ঘটনা ঘটেছে। এবং এই জিনিসটা দেখবেন আপনি, তারা মুখ দিয়ে বলছে যে আমরা আমাদের ভূমি ব্যবহার করতে দেব না, কিন্তু তারা কতটুকু সামর্থ্যবান
এজন্য তাদের তো এই বিষয়ে কোনো সমর্থন নেই, কারণ তাদের প্রত্যেকটা দেশেই মার্কিনীদের ঘাঁটি আছে এবং সেই ঘাঁটিতে তারা কি করবে না করবে তারা তো তাদের জিজ্ঞেস করে করবে না। এবং আপনি দেখেন কাতারের সাথে ওই দুষ্ট দেশটির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার পরেও কিন্তু কিছুদিন আগে তারা কাতারে হামলা করেছে। তো এগুলা তাদের কোনো কিছুই কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এখন এরা কেন এগুলা বলে, ভয় থেকেও বলতে পারে, আবার জনগণের ক্ষোভ মেটানোর জন্য, কারণ ওদের ভয় হচ্ছে আপনার ইরানের যে প্রক্সি গ্রুপ গুলো আছে এগুলোর জন্য। আচ্ছা আমরা একটু চলে যাই, আমরা একটু মধ্যপ্রাচ্য থেকে রাশিয়ার দিকে চলে যাই। আপনি জানেন যে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত একটা টাইম লাইন ছিল যে এনার্জি সেক্টরে কেউ কারো এনার্জি সেক্টরে অ্যাটাক করতে পারবে না, এবং সোমবার থেকে আবার এটা শুরু হয়ে গেছে। এবং জেলেনস্কি যখন এই নালিশটা করলো আপনার ইয়ের কাছে, ন্যাটো বা ট্রাম্পের কাছে, তখন ট্রাম্প বললো যে রাশিয়া তো তাদের কথা রেখেছে, তারা তো এই 3 দিনের মধ্যে কোনো হামলা করেনি, সোমবার থেকে হামলা করেছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ইউক্রেনে কিন্তু মানে ক্রেমলিনের দাবি অনুযায়ী ট্রাম্পের রিকোয়েস্টেই তারা 1 ফেব্রুয়ারি পর্যন্ত এক সপ্তাহ তারা আক্রমণ বন্ধ রেখেছিল। কিন্তু আবার গতকাল আমরা যখন হামলার ঘটনাটা দেখলাম, প্রায় মানে ইউক্রেনের দাবি অনুযায়ী প্রায় 450 ড্রোন এবং 70টির মতো ব্যালিস্টিক বিভিন্ন ক্ষেপণাস্ত্র, তার মধ্যে 32টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে দাবি করে, এবং 5টি শহরে এই হামলা রাশিয়ানরা চালায়। এবং এর মূল টার্গেট ছিল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো, যাতে এই তীব্র শীতের সময় ইউক্রেনিয়ানরা মানে শীতের কষ্টে ভোগে। এবং এইটা গত 1 বছরের মধ্যে খুব হঠাৎ করেই ব্যাপক হামলা, এবং এই হামলাটা করা হয়েছে, ধারণা করা হয় ন্যাটো মহাসচিব মার্ক রুট সে ইউক্রেন সফরে এসেছে। তো রাশিয়ানদের তো ইউক্রেনের সাথে মূল ঝামেলা ওই ন্যাটো নিয়ে। তো এই ন্যাটোর মহাসচিব এসেছে, এবং মজার ব্যাপার ন্যাটোর পক্ষ থেকে আবার বলা হয়েছে, কালকে আরেকটা তথ্য তারা জানাইছে যে ইউক্রেন যে রাশিয়ার সাথে পাল্টা কাউন্টার হামলা এবং মোকাবেলা করতেছে, এর ক্ষেপণাস্ত্রর 75% ন্যাটো সরবরাহ করেছে, এবং বিমান প্রতিরক্ষা ক্ষেত্রেও তারা 95% যন্ত্রাংশ এবং বিমানের অন্যান্য জিনিসপত্র, বিমান, এগুলো ন্যাটোর থেকে সরবরাহ করছে। তো সেই ন্যাটোর মহাসচিব যদি এই টাইমে আলোচনা চলবে বলতেছে, আবার সে এদিকে ইউক্রেনে সফর করতেছে, এটা তো এক ধরনের উস্কানি। তো রাশিয়ানরাও সেই উস্কানি জবাব দিয়েছে, এটাই খুব স্বাভাবিক। আবার ন্যাটোর আপনি ন্যাটো প্রধানের নাম যেহেতু উনি আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে যুদ্ধ থামার সাথে সাথে ন্যাটোর আদলে একটা নিরাপত্তা ওখানে বলা হয়। অথচ রাশিয়ানদের সাথে আমেরিকানদের যে ইউক্রেন বিষয়ক সমঝোতা, সেখানে অন্যতম ইউক্রেনও হাজির ছিল সেই আগের বৈঠকগুলোতে, সেখানে ছিলই যে ন্যাটোর নামটাই উচ্চারণ করা যাবে না, নো ন্যাটো। আর সেই ন্যাটোই যদি আবার এসে এখানে নিরাপত্তা বলয় তৈরি করে, তো এক ধরনের ন্যাটোই তো। এবং রাশিয়া তো হুমকি দিয়েছে, তখন তাদের আপনার টার্গেটও এটা হয়ে যাবে। হ্যাঁ, এবং তাদের বৈধ টার্গেট বলতেছে বৈধ টার্গেট। জি, তো এইখানে আসলে ওই ন্যাটো আসবে আর রাশিয়া হামলা করবে না, এটা মেনে নেওয়া যায় না। আচ্ছা, আবুধাবিতে যে বৈঠক হবে দ্বিতীয় দফার, আমরা যদি ওই চেন যদি আপনি ঠিকটা রাখেন, এই দ্বিতীয় দফার আপনার আলোচনার বিষয়টা আমরা তো জানি যে ল্যান্ড সোয়াপিং, এবং আপনার মনে করেন এই যে সৈন্য সংখ্যা কত থাকবে, 8 লাখ না 6 লাখ থাকবে, এইগুলা, নির্বাচন কিভাবে হবে, এই কোন বিষয়টা আসলে মূল বাধা হয়ে দাঁড়াচ্ছে, আপনি কি মনে করেন? আসলে আমেরিকানদের মূল টার্গেট হলো ওই অঞ্চলে রাশিয়াকে আরো বেশি এঙ্গেজ রাখা। তো সেই এঙ্গেজ রাখতে গেলে তারা আমেরিকানদের যে বৈশিষ্ট্য, একসাথে তারা রাজনৈতিক এবং রাজনৈতিক আলোচনা করে, কূটনৈতিক আলোচনা করে, আবার সামরিক শক্তি দিয়ে চাপ দেয়। তো এইটা যখন এখন করতেছে, আলোচনার বিষয় স্বাভাবিকভাবে রাশিয়ার পক্ষ থেকে তো এই বিষয়গুলাই থাকবে যে এখানে সামরিক নিরস্ত্রীকরণ একটা ব্যাপার আছে। মানে ইউক্রেনের এই মুহূর্তে যে সামরিক সামর্থ্যটা আছে, এই সামরিক সামর্থ্যটা মূলত ন্যাটো এবং পশ্চিম ইউরোপের দেশগুলোর সহায়তা, ওই দেশগুলো থেকে যেন সে আর এই পরিমাণ সহায়তা না পায়, এবং পেলেও খুব একটা মিনিমাম লেভেলে। এবং সেইটার সাথে রাশিয়ানরা যে জিনিসটা যুক্ত করবে, স্বাভাবিকভাবেই যেটা বোঝা যাচ্ছে যে রাশিয়া তো ইউরোপের আগের যে জ্বালানি সরবরাহের প্রধান সরবরাহকারী দেশ ছিল রাশিয়া, গ্যাস বলেন, তেল বলেন। তো সেই গ্যাস আর তেলের সাপ্লাই চেইনটাও রাশিয়া পুনরুদ্ধার করতে যাবে। রাশিয়ার মূল লক্ষ্য হলো এইটা, কারণ এর ফলে তার অর্থনৈতিক যে স্থিতাবস্থাটা আবার ফিরে আসবে। তো এইটা রাশিয়ার যদি অর্থনৈতিক অবস্থার নিশ্চয়তা সে না পায়, তাহলে সে কোনোদিনই এই শান্তি আলোচনা করে কোনো লাভ নেই। আপনার কথা দিয়ে আজকে অনুষ্ঠানটা শেষ করছে। আসলে জিওপলিটিক্সে এটাই, আপনার নিজের স্বার্থটা আগে, নিজের সবকিছু আগে, তারপরে বাকি সবকিছু আছে। সুপ্রিয় দর্শক, আমাদের বিশ্ব সংযোগের আজকের অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরেকটি রিকোয়েস্ট, পুরো ভিডিওটা দেখবেন, তারপরে ভালো মন্দ যে কোনো ভাবে হোক কমেন্ট করবেন।
আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানগুলো দেখছেন আপনারা সেটা আমাদের কমেন্টে জানান। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।